ভূমিকা। আমার ভাবনার ভুবনে আমার আম্মা ডক্টর হালিমা খাতুনকে সবচেয়ে বেশি খুঁজে পাই তার লেখাপড়ার টেবিলে। ছেলেবেলা থেকে দেখেছি তাকে হয় পড়তে নয় লিখতে। যেখানে আমাদের অনীহা হলো পড়াশোনায়, সেখানে তার আনন্দের আশ্রয় কিংবা বিনোদন হলো একমাত্র পড়া আর লেখা। এককভাবে, একক হাতে কিভাবে যে জগৎ সংসারের সবকিছু সামাল দিয়ে যেখানে যা পেয়েছেন পড়ে গেছেন, লাইনের পর লাইন লিখে গেছেন, রচনা করেছেন কবিতা, গল্প, ছড়া, প্রবন্ধ, বাংলা ইংরেজি দুই ভাষাতেই। আমি জানি না, আগে অত শত বুঝতাম না, এখন ভাবতে গেলে আঁতকে উঠি। সেই ৩০-এর দশকে বাংলাদেশের ছোট্ট একটি অজপাড়াগায় জন্মগ্রহণ করে সামাজিক, পারিপার্শ্বিক, ধর্মীয় গোঁড়ামির সমস্ত প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আমার মা অর্জন করেছেন সর্বোচ্চ ডিগ্রি, পিএইচডি, আমেরিকার ইউনিভার্সিটি অফ নর্দার্ন কলোরাডো থেকে ১৯৬৫ সালে। আমার নানা মৌলভী শেখ আব্দুর রহিমের পূর্ণ সমর্থন ও সহযোগিতার জন্যই এ অসাধ্য সাধন হয়েছে তা বলাই বাহুল্য। বাড়ির ৭ মেয়ে সহ এক পুত্র সন্তান সবাইকে তিনি স্কুলে পাঠিয়েছেন। বিপুল সাহসিকতার সাথে চারপাশের নিন্দুকের ভ্রুক্ষেপটি ভ্রুক্ষেপ না করে নিজ ইচ্ছে ও কর্মকে বাস্তবায়িত করেছেন। সেই যুগে মেয়েদেরকে শিক্ষিত করে তুলেছেন। তাই তিনি নিজেই গ্রামে প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তাঁর দূরদর্শিতা এবং একাগ্রতার সুফল একচ্ছত্রভাবে আমি একা ভোগ করেছি, এখনো করছি। স্বপ্নের মধ্যেও কোনো বাধা অতিক্রম করতে হয়নি আমাকে, আমার মাকে যা করতে হয়েছে। ২.৫ মাইল হেঁটে প্রাইমারি স্কুল যাও তো দূরের কথা, ২.৫ মিনিট হাঁটতে গেলেই পায়ে ব্যথা হতো আমার। আম্মা কটাক্ষ করে বলতেন, তোমরা পারলে তো রিকশা ড্রয়িং রুমে নিয়ে আসো। না চাইতেই পেয়েছি অনেক। কারো সাথে জিনিস ভাগাভাগি করে মন কষাকষি করতে হয়নি আমাকে, এক সন্তান হবার বদৌলতে। তাই কখনো বুঝতেই পারিনি আমার মায়ের বন্ধুর পথ অতিক্রমের দুরূহ জীবন কথা। আম্মার প্রকাশ ছিল খুব নিয়ন্ত্রিত, সংযত। তার ভালো লাগা বা মন্দ লাগা দিয়ে অন্যদের কখনোই প্রভাবিত করতে চাইতেন না। ছিলেন নিরহংকারী, স্বার্থহীন, মজার মানুষ। তার রসবোধ ছিল প্রখর। সবার সাথে সহজে মিশে যেতে পারতেন। বিপুল আশাবাদী ছিলেন। সবসময় গ্লাসের অর্ধেক ভরা দেখেছেন। আমাদেরকেও দেখাবার চেষ্টা করেছেন। কখনো দেখেছি, কখনো দেখিনি। আমার কোনো কাজে কখনো নিরুৎসাহিত করেননি। ক্লাসে প্রথম হওয়া নিয়ে কোনোদিন কোনো বাক্যালাপ আমাদের হয়েছে কিনা মনেও পড়ে না। বিষয়টা ভালো করে জানাই হলো মুখ্য উদ্দেশ্য। ক্লাসের পড়াগুলো পড়তে হবে, জানতে হবে, আত্মীকরণ করতে হবে, ফার্স্ট সেকেন্ড হতে হবে না। প্রিটেস্টে টেনে টুনে পাশ করাতে ননিবাবু স্যারকে আমার দায়িত্ব দেওয়া হলো গণিতবিদ্যা ভালো করে বোঝাতে। আম্মা বিফল হননি, আমি সফল হলাম। আমার সব কাজে দ্বিধাহীনভাবে তাকে পেয়েছি আমার অন্ধ সমর্থক হিসেবে। আজকের এই আমি তো তারই হাতের তৈরি, তিনিই সেই দক্ষ কারিগর। আম্মার আত্মজীবনী, যা তিনি লেখা শুরু করেছিলেন ২০১৬-তে, কিন্তু নানা কারণে তা প্রকাশে বিলম্ব হয়। ধীরে ধীরে তিনি শারীরিক ও মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। প্রুফ দেখার কাজটিও তার পক্ষে দেখা সম্ভব হয়নি। ২০১৮ সালের ৩রা জুলাই আম্মার অন্তর্ধানের বেশ কিছুকাল পর বাংলা একাডেমির মহাপরিচালক জনাব হাবিবুল্লাহ সিরাজির কাছে গিয়ে আমার মায়ের রচনাবলী প্রকাশের আবেদন জানাতেই তিনি তৎক্ষণাৎ সম্মতি দেন। ইচ্ছে করছিল সেই অশেষ আনন্দের কথা প্রথমেই আম্মাকে জানাতে। চোখ বন্ধ করে মনে মনে তাকে জানিয়েছিলাম। আমার বিশ্বাস, ইথারের অদৃশ্য সংকেত তিনি পেয়েছিলেন, খুশি হয়েছিলেন নিঃসন্দেহে। ২০২০-তে করোনায় আক্রান্ত হল পৃথিবী নামের আমাদের এই প্রিয় বাসভূমি। থমকে গেল জীবন। স্বজন হারিয়ে সবাই বাকরুদ্ধ হলাম। ক্ষয়িষ্ণু সময়ের হাত ধরে অন্ধ ভিখিরির মতো ধীরে ধীরে এগিয়ে চললাম। জীবনের বহমানতায় নতুন পলির আস্তর আবার আমাদের উজ্জীবিত করল। আটকে থাকা সময়ের থাবা থেকে মুক্তি পেয়ে আম্মার বইয়ের বাক্স নিয়ে আবার গেলাম বাংলা একাডেমির দ্বারে। নতুন মহাপরিচালক, আমাদের অতি কাছের কবি মোহাম্মদ নুরুল হুদার আশ্বাসে এক বুক নিঃশ্বাস নিয়ে ঘরে ফিরলাম। গবেষণা সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন, অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের উপপরিচালক
কাজী রুমান আহমেদ সোমা ও অনুবাদ উপবিভাগের উপপরিচালক সায়রা হাবিবের আন্তরিক সহযোগিতায় আম্মার আত্মজীবনী মেঘের ওপারে আকাশ প্রকাশে ব্রতী হলাম। অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের কর্মকর্তা কবি মতিন রায়হান কাঠঠোকরার মতো খুঁটে খুঁটে ভুলগুলো টুকে টুকে শুদ্ধ করার দুরূহ কাজটি সুনিপুণভাবে সম্পন্ন করে প্রকাশনার পথটি মসৃণতর করে দিলেন। একই উপবিভাগের কর্মকর্তা রাজীব কুমার সাহার সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আমার এই দুঃসাহসিক অভিযাত্রা এদের আন্তরিক সহায়তা ছাড়া সফল হতো না। তাই আমার এই ঋণভার জগৎ সভায় আমি দ্বিধাহীনভাবে জানাতে চাই। সেই সাথে আগামীর চলার পথে পুনঃ পুনঃ তাদের সান্নিধ্য ও সহযোগিতা পাবার লক্ষ্যে উন্মুখ হয়ে রইলাম। আমার নিজের জীবনের টানাপোড়েনে আমি একদম নিরক্ষর পর্যায়ে চলে গিয়েছিলাম, যা আম্মার মনোকষ্টের প্রধানতম কারণ হয়েছিল। 2010 সাল থেকে আমি প্রবাসে। তার সাথে কথা হলেই বলতেন, যা পাও তাই পড়ো, আর যতটুকু পারো লেখো, 1 লাইন 2 লাইন প্রতিদিন। সেই আবদ্ধ মস্তিষ্কের জলাশয় থেকে ক্রমে বের হয়ে এসে আজ আম্মার বইয়ের ভূমিকা লেখার দায়িত্ব নিলাম। ভাবতেই কেমন কান্না পাচ্ছে। আম্মা দেখে যেতে পারলেন না। এই বইয়ের নামকরণ করেছি তারই বর্ণিত রচনা থেকে। ছোটবেলায় বিভিন্ন নদীর নাম তাকে মুগ্ধ করত, গঙ্গা, যমুনা, মধুমতি, রূপসা ইত্যাদি। কস্তুরী মৃগের মতো শব্দগুলো খুঁজে বেড়াতেন সর্বত্র। তিনি নিশ্চিত ছিলেন যে এই মায়াময় নামগুলো মেঘের ওপারে আকাশ থেকেই এধারে ভেসে আসে। জীবন সায়ান্নে অবস্থান করে, কল্পনায় প্রভাত বেলার রবিরশ্মিতে অবগাহন করে সেই শিশুকালকে জেরক্স কপির মতন অনুভব করে লিপিবদ্ধ করা সত্যি বড় কঠিন। সবার পক্ষে তা সম্ভব নয়। তার ছোটবেলার সব ছোট ছোট ঘটনার নিপুণ বর্ণনার মধ্য দিয়ে পাঠক অনায়াসে চলে যেতে পারে সেই ছোট্ট মেয়েটির হাত ধরে বাড়ির পেছনের উত্তরের বাগানে, যেখানে রয়েছে অসংখ্য কাঠবাদামের গাছ লাল পাতার মুকুট পরে। আবার মনের পর্দায় পরিষ্কার দেখতে পারে হারিকেনের আলোতে বই পাগল সেই কিশোরীর একটার পর একটা বই শেষ করার তৃপ্তিময় অভিব্যক্তি। স্কুলের গণ্ডি পার হয়ে তার বাগেরহাটে পিসি কলেজে প্রবেশ, সেখান থেকে আইএ এবং বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএতে ভর্তি হওয়া। তখন 1951 সাল, বিক্ষুব্ধ সারা ছাত্র সমাজ, সারা রাজধানী শহর, স্বদেশভূমি। মাতৃভাষা বাংলাকে নিয়ে চলছে প্রচণ্ড ষড়যন্ত্র। কাজেই তার বিরোধিতা করতে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদী হল সমস্ত ছাত্র সমাজ। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। 52 সালের ফেব্রুয়ারির 21 তারিখে 144 ধারা ভঙ্গ করে প্রথম 4 জন মেয়ের দলের নেতৃত্ব দিলেন তিনি। তার সেদিনের সুচারু বর্ণনায় পাঠক যেন নিজের উপস্থিতি অনুভব করতে পারেন, দিব্য চোখে যেন দেখতে পান সেদিনের সেই আমতলা, অ্যাসেম্বলি বিল্ডিং, মেডিকেল কলেজের ছাত্রদের ব্যারাক, পুলিশের টিয়ার শেল, মুহুর্মুহু গুলি, আহতদের আহাজারি, নিহত ছাত্রদের নিথর দেহ, থেতলে যাওয়া মাথা, অঙ্গ প্রত্যঙ্গ, রাস্তাময় মগজের মানচিত্র। রক্তলাল শহরের রাজপথ, তারই মাঝে অব্যাহত স্লোগান, মিছিল, মিটিং, পিকেটিং। এই স্মৃতিলিখন যেন এক বৈচিত্র্যময় উপন্যাসের আখ্যান। তাঁর জীবনের চলার পথের চড়াই উতরাই, হাসি কান্না, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তির এক বর্ণিল চিত্রকর্ম। এ লেখার প্রুফ দেখতে গিয়ে আমি যতবার পড়েছি কোনোবারই একঘেয়ে লাগেনি, বরং প্রতিবার নতুনভাবে নতুন কিছু খুঁজে পেয়েছি। পাঠক হিসেবে মন ছুঁয়ে গেছে, অনুভবে রচয়িতার পরশ পেয়েছে অনুক্ষণ। আমার মায়ের জানার স্পৃহা ছিল প্রবল। সুদীর্ঘ জীবনে কত অজানারে তিনি জেনেছেন, কত দেশে ভ্রমণ করেছেন, দেশে বিদেশে কত মানুষের সান্নিধ্যে এসেছেন। অনেককেই মনে রেখেছেন, যতটা পেরেছেন যোগাযোগ রেখে গেছেন। তাঁর লেখায় নিজের জীবন নিয়ে তার বিশ্লেষণ আমায় বারবার বিস্মিত করে। শৈশবে অঝোর বৃষ্টির মধ্যে শিল কুড়িয়ে বাটিতে বা ঘটিতে জমিয়ে রাখার পর তা যেমন আর খুঁজে পাওয়া যেত না, জীবনের গল্প কবিতার বেলায়ও তেমনি। কখন কোন আলোকে সেই প্রদীপ জ্বেলেছিলাম এখন আর তা মনে করতে পারি না। তবু যেখানে যা মনে হয়েছে ফিরে দেখার চেষ্টা করেছি। হয়তো সেই আলো আর নেই সেখানে, পড়ে আছে কেবলই ছায়া। নিজের সাধারণ পরিবারের মানুষগুলো
অসাধারণ ছিল তার কাছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের প্রতিদান, জীবনের নানা পর্যায়ে তিনি বারবার কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন। সেই ঋণভার নিজের কাঁধে রেখেছেন, কখনো আমাদেরকে তা গুছিয়ে দেননি। তাকে সবসময় এত পরিশ্রমী, স্বাস্থ্য সচেতন, মিতব্যয়ী, মিতভাষী দেখেছি। সেই মানুষটি যেন জীবনের সায়ান্নে এসে কিছুটা থমকে গিয়েছিলেন। বার্ধক্য, জরাজীর্ণতা, রোগ শোকের সাথে কিছুতেই যেন সমঝোতা করতে পারছিলেন না। পূর্ণ সুস্থতা আর অটুট শক্তি সহকারে সমস্ত কাজ একাই করতে চাইছিলেন, বিশেষ করে তার লেখালেখির কাজ। আক্ষেপ করে নিজেই বলতেন তার শরীরটা হয়ে উঠেছে ওষুধের ডিসপেন্সারি। তার তখনকার আত্মবিশ্লেষণ, সেই সব ইলেকট্রিক চেম্বার থেকে বের হয়ে এসে স্মৃতিগদ্যের চালচিত্র সাজানো অত্যন্ত কঠিন। এছাড়া আমার দুর্ভাগ্য কিনা জানি না, প্রয়োজনে কোনো জিনিসই খুঁজে পাই না, অথচ সবই আমি গুছিয়ে রাখি। তারপরে কি যেন ঘটে যায়। আবার আরেক জায়গায় তিনি বলেছেন, নিজেকে সব কিছু দিয়ে সুস্থ রাখার চেষ্টা করেছি, সফল হতে পারিনি। অবাঞ্ছিত অনেক কাটার আঘাত খেতে হয়েছে। তা হোক, ফুরিয়ে তো যায়নি। তাই বলি, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। তালিকা অনুযায়ী আম্মার মুদ্রিত বইয়ের সংখ্যা 51, তবে বহু প্রকাশকের কাছে গচ্ছিত রয়েছে অর্থসহ বহু পাণ্ডুলিপি। আর তার সেই সুবিশাল টেবিলের উপর আজও সুসজ্জিত রয়েছে অসংখ্য অপ্রকাশিত কবিতা, গল্প, রচনার সমাহার। সুযোগ্য মাতার অযোগ্য কন্যা হিসাবে আমি এর কতটুকু কি করতে পারব জানি না। এই ভূমিকার শেষাংশে জুড়ে দিচ্ছি 16 বছর আগে কলকাতা আকাশবাণীর প্রাত্যহিকীতে লেখা ও প্রচারিত তাঁর অস্থানে অযথা নামক কথিকাটি। লেখাটা এপার বাংলা ওপার বাংলার অনেক বিদগ্ধ জনকে মুগ্ধ করেছিল। আম্মার জীবনের এই স্মৃতির পদাবলীর শেষ প্রান্তে যুক্ত করলাম, লেখাটা এপার বাংলা ওপার বাংলার অনেক বিদগ্ধ জনকে বিমুগ্ধ করেছিল। আম্মার জীবনের এই স্মৃতির পদাবলীর শেষ প্রান্তে যুক্ত করলাম আমার খুব ভালো লাগা তার একটা মর্মস্পর্শী কবিতা, আমাদের উত্তরের বাগান, যেখানে তার পূর্বপুরুষেরা চিরনিদ্রায় শায়িত, নিশ্চিন্তে শুয়ে আছে একান্ত অবসরে তাঁর পরিবারের কাছের মানুষগুলো। আম্মার মনে শুধু শঙ্কা, ডেভেলপারের পদধ্বনিতে বুঝি ওদের নিদ্রা টুটে যায়। আজ আমারও ঐকান্তিক প্রার্থনা, ঢাকার মিরপুরের অবিন্যস্ত বিশাল প্রান্তরে আমার আম্মা শান্তিতে ঘুমাক, সময়ের ঘেরাটোপ ছাড়িয়ে অনন্তকাল। প্রজ্ঞালাবণী, 78 ইন্দিরা রোড, ফেব্রুয়ারি 2024। অস্থানে অযথা। প্রিয় প্রাত্যহিকী, সুপ্রভাত। আমার এই প্রয়াস হয়তো অস্থানে অযথা, তবুও লিখছি, কেননা তুমি তো নদীর মতো থেমে থাকো না। এ জঞ্জাল ভেসে যাবে অজানার টানে, অস্থান ছেড়ে যথাস্থানে। এই যেমন আমি, কি দরকার ছিল আমার মায়ের অষ্টম গর্ভজাত সন্তান হয়ে পৃথিবীতে আসার, তাও দ্রাবিড় দ্রাবিড় চেহারা আর সেই বর্ণের খাঁটি গাত্রবর্ণ। তারপর বিদ্যাবুদ্ধি একেবারেই মিডিওকার। প্রাপ্তির তালিকার শেষ প্রান্তে যে নামটা জলজল করে সবাইকে লজ্জা দিত, সে আমার নাম। প্রতিভার প ছিল না কোনো কাজে, কেবল কল্পনা বিলাস ছাড়া। ছোটবেলায় মা বকলে হলদে পাখি হয়ে উড়ে যাবার প্রবল ইচ্ছা, আকাশে মেঘের উপরে কি আছে তা দেখার প্রবল বাসনা, তেপান্তরের মাঠ পেরিয়ে ব্যঙ্গ বা ব্যঙ্গমীদের আবাসস্থলে বাস করবার মনস্কামনা, ইত্যাদি ইত্যাদি। নানা শিশুরোগে ভুগেছি কত, অযথা নয় কি? তোমারই গেহে পালিছ স্নেহে গেয়ে গেয়ে বড় হয়েছি, ব্রিটিশ বিরোধী উত্তাল হাওয়ায় নৌকা ভাসিয়েছি, স্লোগান দিয়েছি, শোভাযাত্রা করেছি। নেহাতি অস্থানে বলে জেলে যেতে পারিনি। নেতাজি সুভাষ বসুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে কদম কদম বাড়িয়ে গিয়েছি স্কুলের বেঞ্চিতে, আর ঘরে বসে লেনিনের ডাকে ঘর ছেড়েছি। মাও সেতুংয়ের সাথে লং মার্চে শরিক হয়েছি, তাও মনে মনে অস্থানে অযথা। কারাবাস বা ফুলমালাধারী দেশপ্রেমিক বা নামকরা নেতা হতে পারেনি,
হতে পারেনি মহাপণ্ডিত, মহানায়ক বা মহা অন্য কিছু, হয়তো আস্থানে আর অযথা বোলিং। ইয়ে আজাদি ঝুটা হায় বলে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, বিষোদ্গার করেছি, গণবিরোধী সরকারের পতনে সাহায্য করেছি, বাংলা ভাষার দাবিতে 52-র 21শে ফেব্রুয়ারিতে সরকারের জারি করা 144 ধারা ভেঙে প্রাণ হাতে করে মিছিল করেছি। নেহাতি অস্থানে বলে শুধু টিয়ার গ্যাস আর লাঠির আঘাত খেয়েছি, শহীদ হতে পারেনি। অথচ মাত্র কয়েক গজ দূরে বরকত সালামের রক্তে রাঙা হয়েছে বঙ্গভূমির মাটি। তাই বড় দুঃখ, অস্থানে অযথা কাল হরণ করে প্রায় 70 বছর ধরে কেন বসে আছে এই নদীকূলে। এখনো প্রতিদিন প্রাত্যহিকের সুধামৃত শোনার সময়টুকু সংক্ষিপ্ত করে রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে চুলা দেবতার আরাধনা করতে হয়। করতে হয় বাগানের বৃক্ষ শিশুদের পরিচর্যা, বাজারে গিয়ে পশারিদের স্তুতি, আরও কত কি। তাই মনে হয় এ সব কিছুই অস্থানে অযথা। এর চেয়ে মঙ্গল গ্রহে, বৃহস্পতিতে বা শুকতারার কোনো পাহাড়ে এক বিন্দু ধূলিকণা হলেই তো ভালো ছিল। মার্চ 2004।